বলা হয়েছে তিনি নাকি দেশের পতাকার উপরে অন্য পতাকা লাগিয়েছেন, যা সর্বৈব মিথ্যে, আমি না। সেই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান মানুষেরা বলেছে। বাংলাদেশের বিপদে ভারত নির্দ্বিধায় দাঁড়াবার পরেও বাংলাদেশের একটা অংশের মানুষ রয়েছেন যারা ভারতের পাঠানো খাবার দাবার খাওয়ার পরে সেই খাবারের ঢেকুর তুলতে তুলতে ভারতবর্ষকেই গালাগাল দেন। কথা কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা আমার দিদি শাড়ি গামছা ইলিশ মাছ আম লেনদেন করত, তিনি নিজে একজন সনাতনী বা ব্রাহ্মণবাড়ির মেয়ে হিসেবে বাংলাদেশের এই চরম ঘটনায় এতদিন ধরে যা চলছে সেখানে একটাও কথা বলেননি। ডক্টর ইউনূস আজকে বলছেন রিসেট বটন চেপেছি, আমরা সমস্ত ইতিহাস ভুলে যেতে চাই। যদি তাই হয়, আমি পণ্ডিত মেধাবী ডক্টর ইউনূসকে খুব বিনম্রতার সঙ্গে প্রশ্ন করব, তাহলে তো বাংলাদেশের নামটাই উড়িয়ে দিতে হয় স্যার। তাহলে আপনার পিতা, প্রপিতামহ, দাদু, তাদের নামটা তো উড়িয়ে দিতে হয়। এই মৌলবাদী যারা গোষ্ঠীগুলো রয়েছে তাদের দেখলে ইউনিট সরকারের পুলিশ এবং সেনা তারা কিন্তু চুপ করে যায়। তাদের রাগ ভারতবর্ষের ওপরে কেন? হিন্দু প্রধান রাষ্ট্র এটা, ভারতবর্ষের ওপরে তাদের মূল রাগ একটাই, যে কারণে যে কোনো কারোর সঙ্গে খেলায় ভারতবর্ষ হেরে গেলে বাংলাদেশের একটা অংশের মানুষজন খুশি হন। দেখুন, প্রথম কথা একটা বলি যে আমাদের অত্যন্ত প্রিয় দেশ, বিশেষ করে আমার তো প্রিয় দেশ বাংলাদেশে আমার মতো প্রচুর মানুষেরই প্রিয়, বিশেষ করে যারা আমরা এই ভারতীয় ভূখণ্ডের পশ্চিমবঙ্গের মানুষ। যে বাংলাটা এক ছিল, তারপর কেটে পূর্ব পাকিস্তান হয় এবং তারপর সে তার লড়াই সংগ্রাম রক্ত দিয়ে বাংলাদেশ নামটা ছিনিয়ে আনে। খুব অতীতে গেলেই তো আমাদের একই ভূখণ্ড, এবং এদেশে এখনো পর্যন্ত যারা মানুষ রয়েছেন তাদের প্রচুর মানুষের স্মৃতি কিন্তু ওখানে পড়ে আছে। বাংলাদেশে আত্মীয় স্বজন সবটাই রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কেউ আমরা হিন্দু, কেউ মুসলমান আমরা হয়েছি, কিন্তু একজন শিল্পী হিসেবে বলতে পারি যে ওই দেশের যারা শিল্পীরা রয়েছেন, লেখকরা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের যথেষ্ট আন্তরিক সম্পর্ক। কিন্তু যাই হোক না কেন, বাংলাদেশ তৈরির পর থেকে যেখানে 25% প্রায় হিন্দুরা বাস করত, সেই সংখ্যালঘু হিন্দুদের আজকে জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে কমতে কমতে মাত্র 7-8%। কোনো দেশে কোনো সংখ্যালঘুর পার্সেন্টেজ তখনই কমে যখন সেই সংখ্যালঘু সেই দেশে অত্যাচারিত হন, কোণঠাসা হন, আক্রান্ত হন, তার জমি জিরে লুট হয়, তাকে ধর্মান্তরিত করা হয়, পেশাগতভাবে তাকে কোণঠাসা করা হয়, ধর্মাচরণের জায়গাতেও বিভিন্ন আপত্তি জানাতে হয়, অর্থাৎ তার মন ভালো থাকে না। যিনি আর্থিক এবং সামাজিক দিক দিয়ে তিনি যেন পরগাছা এমন পরিবেশ একটা তৈরি করে। এই পরিবেশে সাম্যতা আনবার ক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা থাকে। বাংলাদেশে যে সরকারই যে সময় থাকুক না কেন, দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু উগ্র মৌলবাদী সংগঠনের বরাবরই বাংলাদেশে দাপট ছিল, এবং যার ফলেই 25% থেকে কমতে কমতে আজকে এসে 6-7% এসে দাঁড়িয়েছে। আমরা কোটা আন্দোলন দিয়ে এই সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী, যদিও সেই দেশের বাংলাদেশের রাষ্ট্রপতি, তার বয়ান আসবার পর যে শেখ হাসিনা তার কোনো লিখিত পদত্যাগপত্র আমায় দেননি, এই বিতর্ক উঠবার পর সারা পৃথিবীতেই আলোচনা হয়েছে যে তাহলে তিনি কি প্রাক্তন প্রধানমন্ত্রী না এখনো প্রধানমন্ত্রী, আর যে অন্তর্বর্তীকালীন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার চলছে সেটা কি আইনি না বেআইনি। তো যাই হোক, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার একদম। কিন্তু যেহেতু দেশটা আমাদের দেশেরই অংশ ছিল, সে দেশের মাটিতে এমন এমন ইতিহাস রয়েছে যা জোর করে ডক্টর ইউনূস কন্ট্রোল অল ডেল রিসেট বটম চিপে সবটা ভুলিয়ে দিতে বললেও
শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে তিনি ভোলাতে পারেন, কিন্তু আহ, শেখ মুজিবকে তিনি যদি ভোলান তাহলে বাংলাদেশ নামটাই তো মুছে দিতে হয়। তো যাই হোক না কেন, আহ, যেরকম ব্যাপার শুরু হয়েছে আমরা দেখেছি যে এই কোটা আন্দোলন এবং তারপর অন্য আর একটা বিষয়ে যখন গণ আন্দোলন শুরু হলো, প্রচুর রক্তপাত ঘটেছে, প্রচুর মুসলমান মানুষের রক্ত গেছে, পুলিশদের মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ছাত্র যুব সাধারণ মানুষ মারা গেছে। সবাই বলেছেন যে এই ঘটনা পরিকল্পিত এবং কোটা আন্দোলন দিয়েই নাকি আহ কেন্দ্র করেই তার মধ্যেই বিভিন্ন লোক ঢুকে পড়ে এবং এই রাজনৈতিক অস্থিরতা, এবং তাদের নাকি উদ্দেশ্য ছিল হচ্ছে যে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে সরাতে পারবো না, এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে সরাবো। এ বিষয়ে আমার নিজস্ব কোনো মন্তব্য নেই, কারণ এটা একান্তই ওই দেশের ব্যাপার। যে যে খবর বাংলাদেশের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মারফতে ভিডিওর মাধ্যমে সেই দেশের সংখ্যাগুরু মুসলমান মানুষের কাছ থেকে আমরা জানতে পারি, তা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়, কেউ উড়িয়েও দিতে পারছেন না। এই লাগাতার যে অস্থিরতা গেছে, আমরা দেখেছি বাংলাদেশ ভারত বাংলাদেশের সীমান্তে পশ্চিমবঙ্গের ওপারে লাখ লাখ হিন্দু মানুষ তারা চোখের জল ফেলছেন এবং ভারতে চলে আসতে চাইছেন বাঁচবার জন্য। কেন হয়? তার কারণ ওখানে ধর্মনিরপেক্ষ এই শব্দটা থাকলেও একটা অংশের মৌলবাদ চাইছে এবং তারা ইউনিয়ন সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। এবং যে যে বক্তব্য এবং ভিডিও আমরা পেয়েছি যে গজওয়াই হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানকে দখল করা, দিল্লি দখল করব, তরোয়াল নিয়ে যাব, এই সমস্ত কথাবার্তা এবং ভিডিও আমাদের কাছে এসেছে। এবং বর্তমান ইউনি সরকার যে তাদের দমন করেছেন বা নিয়ন্ত্রণ করতে পেরেছেন এমন উদাহরণ দেখতে পাইনি। বাংলাদেশের বিভিন্ন গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ বিভিন্ন ভিডিওতে মারফত তাদের জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের আর্থিক অবস্থা প্রায় ভেঙে পড়েছে। যদি ইউনিট সরকার সত্যি ম্যানেজ করতে পারতেন তাহলে কি বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও তারা এই কথাগুলো বলতেন? যেখানে ডিমের দাম 50 টাকা, মানুষ খেতে পাচ্ছেন। বাংলাদেশের মানুষ একসময় বলতো যে বাংলাদেশ নাকি কালোবাজারিদের পক্ষে থাকা সরকার, আওয়ামী লীগ যা তাদের ক্ষতি করছে, তাদের তাড়ালেই নাকি বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে। এই আওয়ামী লীগ সরকারের লোকজন নাকি কালোবাজারিদের থেকে পয়সা নিয়ে মানুষকে লুটছে, তাই জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। কিন্তু সেই হাসিনার সরকার অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যেভাবেই হোক না কেন, পতন হবার পরে এই অন্তর্বর্তীকালীন এই সৎ ইউনিট সরকার যে এসেছে বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে যা তৈরি হয়েছে, সেখানে ডিমের দাম, অন্য কিছু বাদ দিচ্ছি, 50 টাকা। এবং বাংলাদেশের গরিব মানুষরা বলছেন যে হাসিনার আমলে তো আমরা খেতে পারতাম, গরিব পেটে ভাত দিতে পারতো। তাহলে কারা কালোবাজারিদের পক্ষে? ডক্টর ইউনিসের নিয়ন্ত্রণাধীন এই অন্তর্বর্তী সরকার, নাকি আগের শেখ হাসিনা সরকার? তাহলে দাম এত বেড়েছে কেন? তো এই বিতর্ক, এই তর্ক, এই প্রশ্ন ওই দেশের মানুষেরাই তুলছেন এবং আমরা বিচলিত হচ্ছে, কারণ বাংলাদেশের যে কোনো কিছুই আমাদের যন্ত্রণায় ফেলে। বাংলাদেশের শিল্পীরা, লেখক, কবিরা আমরা একসঙ্গে কাজ করি। মন খারাপ হচ্ছে এবার বুক স্টল, বাংলাদেশ বইমেলায়, আমাদের কলকাতা বইমেলায় বাংলাদেশের বুক স্টল নেই, আমাদের মন খারাপ। বাংলাদেশের বহু লেখক, বহু কবি, বহু সাহিত্যিক, যেমন এপারের লোকের কাজও ওই পারের লোক দেখেন পড়েন, ঠিক তেমন বাংলাদেশের শিল্পীরা আমরা এপারে ওপারে গিয়ে কাজ করি, কিন্তু সেই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দ্রব্যমূল্য যেমন কন্ট্রোল করতে ইউনিট সরকার ব্যর্থ হয়েছেন, ঠিক তেমনই বোধহয় সংখ্যালঘুদের ওপরে যে নিপীড়ন, যা নিয়ে প্রথম বাংলাদেশের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সর্বপ্রথম এই কোটা আন্দোলনের নামে যা শুরু হয়েছিল, সেই সময় থেকেই, যার সঙ্গে কোনো সম্পর্কই নেই, হিন্দু নিধন, হিন্দুদের জমি বাড়ি তছনছ, সেই ভিডিও তথ্য সব পৃথিবীর সবার কাছেই এসেছে। যতই সেই দেশের সরকার, কেউই চায় না তার মুখ কালিমালিপ্ত হোক। বিভিন্ন দেশে এই ধর্ম সম্প্রদায় নিয়ে যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে না কোনোদিন, এ সর্বৈব মিথ্যা, কিছু না কিছু ঘটে। কিন্তু লাগাতার এইভাবে এই ধরনের ঘটনা ঘটছে এবং যারা ঘটাচ্ছে সেই উগ্র কোনো রাজনৈতিক দল বা কোনো এক বিশেষ গোষ্ঠীর মানুষকে পুলিশ কবজা করতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না বা জেলে পুরতে পারছে না, যারা এই বিষ ছড়াচ্ছে,
এই পরিচয় তো বাংলাদেশের এইভাবে ছিল না। তো যাই হোক, সংখ্যালঘুরা আক্রান্ত, নিপীড়িত, সেই বিষয়ে আজকে বিদেশ মন্ত্রক তারাও তাদের অফিসিয়াল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের অফিসিয়াল সাইট থেকে, অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে তারা তাদের কড়া বার্তা জানিয়েছেন যেগুলো বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেপ্তার, যে অজুহাতে গ্রেপ্তার, এ আমরা বুঝতেই পারছিলাম তার পরিকল্পনা করা হচ্ছিল, কারণ তাকে বিভিন্ন জায়গায় সভা করতে দেওয়া হচ্ছিল না। তিনি কি বলে বেড়াচ্ছিলেন? বাংলাদেশের প্রবল দুর্যোগের সময় যদি বাংলাদেশের মানুষের স্মৃতি লোপ না পাওয়া যায়, এই ইসকন থেকেই কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হতো নাগাড়ে সর্বত্র। এই ভুলবার নয়, সারা বিশ্ব জানে। তারপরেও যেভাবে নাগাড়ে হিন্দু মন্দির থেকে শুরু করে যা সনাতনীদের জায়গা আক্রমণ করা হয়েছে, কেউ কেউ বলবেন যে সনাতনীদের মন্দির তো পাহারা দিয়েছেন মুসলমানেরা, খুব ভালো, তারা সংখ্যায় অল্প, কিন্তু আমার দেশে তো কোথাও মসজিদ পাহারা দিতে হয় না। সংখ্যালঘুদের ধর্মস্থান পাহারা দিতে হচ্ছে মানেই তারা বিপন্ন, তাই তারা কাঁটা তারে এসে ভারতবর্ষে আসবার জন্য চোখের জল ফেলছেন। এমনটা তো হওয়ার কথা ছিল না। যাতে এই অবস্থা না আসে, যাতে স্থিতিশীল অবস্থা আসে, তাই ডক্টর ইউনূসের সরকারকে কড়া পদক্ষেপ নিতে জানিয়েছে ভারত সরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু তো আলাদা কিছু চাননি, তিনি চেয়েছেন বাংলাদেশেরই সংবিধান অনুযায়ী যেভাবে সংখ্যালঘুদের যা যা অধিকার, সেই ন্যূনতম মৌলিক অধিকারটুকু যেন তারা পায়। তারা যেন নিজেদের ধর্মাচরণ করতে পারে, সভা সমিতি করতে পারে, তাদের জমি জিরিয়ে কাজের জায়গা দখল না হয়ে যায়, হিন্দু মহিলাদেরকে ধর্মান্তরীণা করানো যাতে না হয়, বোরখা পরে হিন্দুদের না বেরোতে হয়। খুব সাধারণ সাধারণ বিষয়গুলো একজন সংখ্যালঘু যতটুকু পালন করবার জন্য, যা আমাদের দেশে সত্যি দেখতে পাওয়া যায় না। আমাদের দেশে সংখ্যালঘুরা সংখ্যায় যা ছিলেন তা প্রচুর বেড়েছেন। কি কারণে বেড়েছেন? যদি অস্থিরতার পরিবেশ থাকতো, এই ভয়ের পরিবেশ থাকতো, আমাদের দেশে মুসলমান জনপদ কি বেড়ে এত সংখ্যায় হতে পারত? পাকিস্তানের থেকে বেশি মুসলমান মানুষ থাকেন আমাদের এখানে। পশ্চিমবঙ্গে ছিলেন তারা 4-5%। স্বাধীনতার পর সেখানে বাড়তে বাড়তে তারা আজকে 30% উপরে হয়ে গেছেন শুধু এপার বাংলায়, মানে পশ্চিমবঙ্গে। আর ওপার বাংলায় 25% থেকে কমতে কমতে 6-7। নিশ্চয়ই চিন্ময় কৃষ্ণ প্রভু যে কথাটা বলছেন সেটা যদি সত্যি না হতো, শুধু তিনি নয়, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নিরপেক্ষ মুসলমান মানুষেরাও তারা এই কথাটা জানিয়েছেন। তো যাই হোক, আমরা চাই এটা মিটে যাক। সারা পৃথিবীতে এই নিয়ে চর্চা শুরু হয়েছে, বোধ করি সারা পৃথিবীতে এই নিয়ে আন্দোলন হবে। আজকে আহ আহ তার জামিনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নাকচ করা হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে উদ্বেল হয়ে থাকা প্রচুর সনাতনীরা এসেছিলেন তাকে একবার দেখতে। তাকে গ্রেপ্তার হতে হয়েছে নাগরিকের সমান সম্মান চাওয়ার জন্য। বলা হয়েছে তিনি নাকি দেশের পতাকার উপরে অন্য পতাকা লাগিয়েছেন, যা সর্বৈব মিথ্যে, আমি না, সেই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান মানুষেরা বলছেন। তাদের বক্তব্য, ভিডিও সব এসে পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত। হ্যাঁ, বাংলাদেশ সরকার, বর্তমান সরকার আটকাবার চেষ্টা করছে, কিন্তু তবুও তো ফাঁকগুলো বেরিয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে আসছে, টুইটারের মাধ্যমে তো চলে আসছে। তো যাই হোক, এমনটা কাম্য নয়। চাই শান্তি ফিরে আসুক। সেই ঘটনার দিনে অন্য পতাকা লাগানো হয়েছিল, যা কোনো রাজনৈতিক পতাকা নয়, ধর্মীয় পতাকা, এবং তা কখনোই বাংলাদেশের যে জাতীয় পতাকা তাকে সরিয়ে নয়। আমরা সবটাই বুঝতে পারি যে রবীন্দ্রনাথের গান অব্দি জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেওয়ার দাবি উঠেছিল। কেউ কেউ বলছেন যে বাংলাদেশকে সনাতন শূন্য করবার একটা প্রক্রিয়া যে কিছু মৌলবাদী সংগঠন নিয়েছে, তাদের কাছে ইউনি সরকার পেরে উঠছে না। তো তাহলে এই সরকার কতটা যোগ্য, সেই নিয়েও প্রশ্ন তুলছেন বাংলাদেশের বিভিন্ন নিরপেক্ষ মিডিয়া এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা নিরপেক্ষ এবং শুভবুদ্ধি সম্পন্ন। চাই এটা মিটে যাক। ভারত বিপদে চাল, ডাল, পেঁয়াজ, নুন, তেল, মশলা, ডিম নাগাড়ে পাঠাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বিপদে ভারত নির্দ্বিধায় দাঁড়াবার পরেও বাংলাদেশের একটা অংশের মানুষ রয়েছেন যারা ভারতের পাঠানো খাবার দাবার খাওয়ার পরে সেই খাবারে ঢেকুর তুলতে তুলতে ভারতবর্ষকেই গালাগাল দেন। আমাদের কষ্ট হয়। তবু আমরা চাই যে বাংলাদেশে যে কোনো ধর্মের মানুষ, তা সংখ্যাগুরু মুসলমানেরা হোক এবং সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ বা অন্যান্যরা হোক, তারা যেন
একই সমান অধিকার নিয়ে একসঙ্গে থাকতে পারে। আমাদের দেশে এমন কোনো প্রকল্প নেই, সংখ্যাগুরু হিন্দু, এমন কোনো প্রকল্প নেই যা শুধুমাত্র হিন্দুদের জন্য। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, ভুলে যান কেন্দ্রে কোন বিজেপি সরকার রয়েছে, তাদের এমন কোনো প্রকল্পই দেখাতে পারবেন না যে প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য। একটাও কোনো প্রকল্প নেই যা আমাদের সংখ্যালঘু যারা সম্প্রদায় রয়েছে, মুসলমান সমেত অন্যান্য, তাদের জন্য নয়। তো যাই হোক, আমরা চাই এটা মিটে যাক। ইন্দিরা গান্ধীর সময়তেই পরিষ্কার, ভারতের যে ক্ষমতাতে যেই আসুক না কেন, বাংলাদেশের পক্ষে আমরা দাঁড়িয়েছি। একটাই তো মাটি ছিল, ভূখণ্ড। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের পশ্চিমবঙ্গের সোহরাওয়ার্দী, যিনি তদানীন্তন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বা নবাব ছিলেন, তারা চেয়েছিলেন যে দেশটা কাটা হোক, এবং দেশ কেটে সোহরাওয়ার্দীরা চেয়েছিলেন বাংলাকে কাটতে। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি জনসংঘ বা আদি বিজেপির জন্মই দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গে বসে, সিপিএম এবং তৃণমূল যতই বলুক না কেন বহিরাগতের দল, এ কথা শুনলে গাধারাও হাসে, কারণ তার জন্ম পশ্চিমবঙ্গে এবং ভবানীপুরের মাটিতে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, শিক্ষাবিদ, ইন্টেলেকচুয়াল স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি সেই সময় বলেছিলেন যে বাংলাকে কখনো পাকিস্তানের সঙ্গে দেওয়া যাবে না। তারপর যেহেতু ভাগ হবেই, দিল্লি ঠিক করে নেয়, নেহরুজিরা ঠিক করে নেন জিন্নার কথা অনুযায়ী এবং সোহরাওয়ার্দীর কথা অনুযায়ী, সেই সময় চাপ তৈরি করতে এখানে গ্রেট ক্যালকাটা কিলিং হয়। 3,500-4 হাজার সনাতনীকে রাস্তায় ফেলে কেটে কুচনো হয় মুসলিম লীগের নেতৃত্বে। একটা জনসভা ছিল 16ই আগস্ট, যে জনসভার সঙ্গে জড়িয়েছিল তদানীন্তন কমিউনিস্টরা, এবং অত্যাচার করে কাটতে কাটতে যাওয়া হয়। অনেকেই বলেন দাঙ্গা, এটাকে বলে যে ডিরেক্ট অ্যাকশন ডে। এ কথাটা তাদের তৈরি ছিল, যে বোঝাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে পাকিস্তানে চলে যাও, যদি না যাও তো তাহলে তোমাদের ডিরেক্ট অ্যাকশন দেখানো হবে। দেখিয়েছিলেন সোহরাওয়ার্দী, মুসলিম লীগ নেতা সোহরাওয়ার্দী, তার সমর্থকরা সভা থেকেই কাটতে কাটতে বেরিয়েছে দিকে গিয়েছিল। আর সেই সময় একজন মানুষ, যার নাম গোপাল মুখোপাধ্যায়, কলোকিয়াল নাম ছিল বা তাকে ডাকনামে ডাকা হতো, তার পাঁঠার মাংসের দোকান ছিল বলে গোপাল পাঁঠা, তিনি এবং তার টিম অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন কোনো নিরস্ত্র মুসলমানকে মারতে নয়। যারা হিন্দু মায়েদের বোনেদের কাটছে পাঁঠার মাংসের দোকানে, নগ্ন করে মহিলাদের মেরে শিখে করে ঝুলিয়ে রেখে দেওয়া হচ্ছে, এটাকে আটকাবার জন্য তারা হাতে অস্ত্র তুলেছিলেন। হিন্দু মুসলমান কোনো সাম্প্রদায়িক বিষয়ের উগ্রতার কথা নয়, এটা সত্যি, এটা ইতিহাস, যে ইতিহাস তদানীন্তন কংগ্রেস চুপ করে হতে দিয়েছিল। গান্ধীজি বলেছিলেন গোপালকে, গোপাল অস্ত্র নামাও। গোপাল বলেছিল, আমার হাতে যদি একটা সেফটি পিনও থাকে বা আলপিনও থাকে, যা দিয়ে আমার বাঙালি হিন্দু মা বোনেদের সম্ভ্রম রক্ষা করা যায়, সেই অস্ত্র যদি ওটা অস্ত্র হয়, এটা আমি ফেরত দেব না। দুর্ভাগ্যজনকভাবে গান্ধীজিকে তারা প্রশ্ন করেছিলেন যে যখন আমাদের উপর নিধন হচ্ছিল, তখন আপনার দলের অনেকে চুপ করেছিলেন কেন? সেদিন গান্ধীজি বোধহয় উত্তর দেননি। তো যাই হোক, দুর্ভাগ্যজনক এই ঘটনা। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন কিন্তু নেহেরুকে বলেছিলেন যে বাংলায় থাকা, অবিভক্ত বাংলায় থাকা হিন্দু এবং মুসলমানের সংস্কৃতি চর্চা একই, শুধু পূজা প্রার্থনা পদ্ধতি আলাদা। তাই বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়াটা ভুল হবে, এবং সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে মিলেছিল। যে যখন পুরো পশ্চিমবঙ্গটা, মানে আজকের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ মিলে যে গোটা বাংলা, সেটা চলেই যাচ্ছিল হচ্ছে পাকিস্তানে। আজকে আমরা যারা কথা বলছি, যারা আমাদের কথা শুনছেন, আমরা পাকিস্তানবাসী হতাম, বা আধুনা আজকের বাংলাদেশবাসী হতাম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নাম হতো ডক্টর ইউনূস সরকার। আমরা যাইনি, তার কারণ ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বলেছিলেন বাংলাকে যদি কাটতেই হয় তাহলে ধর্মের ভিত্তিতে মুসলিম লীগ দেশ কাটতে বলেছেন, আপনারা কাটছেন, তাহলে বাংলাও ভাগ হবে, পুরো বাংলা যাবে না পাকিস্তানে, বাংলা ভাগ হবে ওই হিন্দু মুসলমানের ভিত্তিতে, সে অনুযায়ী ম্যাপ দিন। তার একটা বিখ্যাত উক্তি ছিল নেহেরুর উদ্দেশ্যে, ইউ ডিভাইডেড ইন্ডিয়া অ্যান্ড আই ডিভাইডেড বেঙ্গল। এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা এখন যে রাজ্যে রয়েছি তার নাম পশ্চিমবঙ্গ, না হলে আমরা অন্য জায়গায় অন্য দেশে থাকতাম। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির কথাটাই পরে ঠিক হয়েছিল
পূর্ব পাকিস্তানে, যেখানে বাঙালি মুসলমানের বাস, যার সঙ্গে নাকি ওই হিন্দি বা উর্দু, পাকিস্তানে বলে, পাকিস্তানের ভাষা বলা হয় উর্দু, আসলে কথা বলে লোকে হিন্দিতেই, তো তাদের জীবনযাপন চর্চা মিলবে না, এটা উনি বলেছিলেন। এবং সেটাই হয়, বাংলাদেশে আন্দোলন শুরু হয়, তখন বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হয়, মুক্তিযুদ্ধ হয়, অজস্র মানুষ প্রাণ দেন, এবং শেখ মুজিবের নেতৃত্বে তৈরি হয় বাংলাদেশ। ডক্টর ইউনূস আজকে বলছেন রিসেট বটন চেপেছি, আমরা সমস্ত ইতিহাস ভুলে যেতে চাই। যদি তাই হয়, আমি পণ্ডিত মেধাবী ডক্টর ইউনূসকে খুব বিনম্রতার সঙ্গে প্রশ্ন করব, তাহলে তো বাংলাদেশের নামটাই উড়িয়ে দিতে হয় স্যার। তাহলে আপনার পিতা, প্রপিতামহ, দাদু, তাদের নামটা তো উড়িয়ে দিতে হয়, তাই না? সেটা তো ওড়ানো যায় না। আমার মনে হয় যে আপনারা ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। শেখ মুজিবের মূর্তি ভাঙলে ইতিহাস ভেঙে দেওয়া যায় না, ইতিহাস থাকে। তো যাই হোক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাই হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে এই যে হিন্দুদের উপরে যে নিপীড়ন ঘটছে, ভারত সরকার চিঠি দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ কথা বলছে, ইউনিস সরকার যেমন দ্রব্যমূল্যের দাম আটকাতে ব্যর্থ হয়েছেন, ঠিক তেমনটাই ব্যর্থ হয়েছেন উগ্র মৌলবাদীরা, যারা চাইছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে। ঠিক তেমনই কিন্তু অনেক কিছুকে কন্ট্রোল করতে পারছেন না। চাই সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষ তারা ঠিক করবেন যে কোন সরকার আসবে, পোক্ত একটা সরকার আমরা চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। আর ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, কথায় কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা আমার দিদি, শাড়ি গামছা ইলিশ মাছ আম লেনদেন করত, তিনি নিজে একজন সনাতনী বা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হিসেবে বাংলাদেশের এই চরম ঘটনায় এতদিন ধরে যা চলছে সেখানে একটাও কথা বলেননি সনাতনীদের ওপরে যে অত্যাচার চালাচ্ছেন কিছু মানুষ সেটাকে নিয়ে। তো যাই হোক, এই যেন ঠিক যেভাবে সিপিএমের হাতে তৈরি সিন্ডিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বড় হয়ে উঠেছে, যেভাবে সিপিএম শ্রমিকদের বলেছিল কারখানার মালিক প্রায় তোমরাই, আন্দোলন করো, মাইনে বাড়াবার স্বপ্ন দেখিয়ে দেখিয়ে যেভাবে কারখানাগুলো আন্দোলন করতে গিয়ে লসের খাতায় ফেলে বন্ধ করিয়েছে, এবং তারপর সিপিএম এর আন্দোলনে বন্ধ হওয়া কারখানায় তৃণমূল এসে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানিয়েছে, শপিং মল বানিয়েছে, যেভাবে সিপিএম এর কায়দায় ধনঞ্জয় 14 বছরের পর মুখ খুলে দিলে তার সঙ্গে আর কারা জড়িয়ে ছিল হেতাল পারেখ হত্যা রহস্যে সেটা খুলে যেত বলে তারা ফাঁসিতে টাঙিয়ে দিয়েছিল ধনঞ্জয়কে। সেম সিলেবাসেই আরজি কর কাণ্ডেও শুধু সঞ্জয়ের ফাঁসি তিনি চাইছেন। অনুপ্রেরণা সিপিআইএম ফলো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্রই বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা মুসলমান যাদের বাংলাদেশ তাড়াচ্ছে, পাকিস্তান তাড়াচ্ছে, তাদেরকে, যা পৃথিবীতে নিষিদ্ধ, অবৈধ, আইনি অপরাধ, তাদেরকে তৃণমূলকে দিয়ে ভোটার আই কার্ড করে দিচ্ছে। নিজের জমিমন্ত্রী বা ভূমিমন্ত্রী হয়ে আমাদের জমি, সেই জমিতে আবার এই রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের বিভিন্ন জায়গায় কলোনি বানিয়ে দিচ্ছেন। সেই দেশে থেকে আসা আসলাম খানেরা আমার দেশে এসে হয়ে যাচ্ছে তৃণমূলের কল্যাণে অসীম খাঁ, সাবিনারা হয়ে যাচ্ছেন সাবিত্রী, এবং ছড়িয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে। বিপন্ন হচ্ছে আমার দেশের সেই মুসলমানেরা যারা ভারতবর্ষকে 1947-এ মোহাম্মদ আলী জিন্নার কথায় নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি। কারণ আমাদের দেশে বা আমাদের আমাদের যদি রাজ্যের দিকে তাকাই, পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য তো সমস্ত কিছু গেছে, শিল্প নেই, বাণিজ্য নেই, রোজগার নেই, কল নেই, কারখানা নেই, কিচ্ছু নেই। কেন্দ্রের পাঠানো টাকাতে বা ত্রাণেতে চাল ডাল, আবাস প্রকল্প, জল জীবন মিশনে গরিবের বাড়িতে খাবার জল পরিশ্রুত, বা ধরুন শৌচালয়, বা বাচ্চাদের মিড ডে মিল, বা বাচ্চাদের পড়াশোনা করবার জন্য জামা কাপড়, বা বাকি অন্যান্য 100 দিনের কাজ যাই ধরেন না কেন, সেটা হিন্দু মুসলমান যা গরিব রয়েছে তাদের জন্য হিসেব করে পাঠানো। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কেউ ভোট দিচ্ছে না, ছাপ্পা ভোট ছাড়া ভোট কমছে, সেই ভোটার বাড়াবার জন্য যদি অবৈধ অপরাধের রাস্তাতে অন্য দেশ থেকে বিদেশি মুসলমানদের ঢুকিয়ে আমাদের এই চাল ডালে আমাদের হিন্দু মুসলমানের খাবারই ভাগ করে দেন, যারা এই দেশের মানুষকে বা এই দেশের মাটিকে বিন্দুমাত্র ভালোবাসে না, তারা এই দেশের কি সর্বনাশ করবে তা সবার জানা। ব্রিটিশ যেমন এই দেশ ছেড়ে চলে যাবার আগে সর্বনাশটা করে দিয়ে গিয়েছিল,
মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ বিদায় নেবার আগে বোধহয় সেই সর্বনাশটা পশ্চিমবঙ্গের মানুষের করছেন, এবং যারা তাদেরকে ভোট দিয়েছেন, যেমন তাদের বাচ্চাদের ভুয়ো শিক্ষকদের দিয়ে টাকার বিনিময়ে চাকরি লুট করে অযোগ্যদের দিয়ে তার বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করিয়েছেন, ঠিক তেমনি তাদের যে ভোটার, অন্তত তৃণমূলকেও যে কয়েকজন এখনো ভোট দেয়, কারণ তৃণমূলকে সাধারণ মানুষ ভোট দেয়, সাধারণ জনপদ ভোট দেয় 17%, বাকি প্রায় 40% ভোট দেয় বিজেপিকে। 2024-এর ভোটার পার্সেন্টেজ বলছে, এবং তৃণমূলের 30% মুসলমান ভোট ইনট্যাক্ট, যে মুসলমান সমাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী শেখ শাহজাহান বা শওকাত মোল্লাদের মতো কুখ্যাত বানাতে চায়, ডাক্তার, সাংবাদিক, প্রফেসর বানাতে চায় না, সচেতন বা শিক্ষিত বানাতে চায় না। তো এই সেকুলার সিপিএম হিন্দু নিধনে চুপ করে আছে, হিন্দুদের যন্ত্রণায় চুপ করে আছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে চুপ করে আছে, কারণ সেকুলার সিপিএম এরও আকর্ষণ মুসলমান ভোট। তারা লড়াই করছে তৃণমূলের সঙ্গে মুসলমান ভোটকে আবার কি করে ভুল বুঝিয়ে কিছুটা নিজেদের দিকে টানা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদিকে দীঘাতে পুরীর আইডিয়া চুরি করে জগন্নাথ দেবের মন্দির করছেন হিন্দু ভোটটাকে ধরবার জন্য, এদিকে হিন্দু নিয়ে চুপ হয়ে রয়েছে। সিপিএম এর কাছে তো পরিষ্কার, যারা হিন্দু ধর্ম চর্চা করে তাদের নিয়ে হাসাহাসি করা, আর মুসলমানরা যারা ধর্মপ্রাণ তাদেরকে ধর্মপ্রাণ মুসলমান কি ভালো এটা বলে ভোটটাকে টানার চেষ্টা করে বোকা বানায়। আমরা সবটাই দেখছি। দয়া করে কথা বলুন রাজনীতির বাইরে একটুখানি এসে, একজন সনাতনী হিসেবে আমরা চাই বাংলাদেশের হিন্দুরা তারা বাংলাদেশেই থাকুক, বা সংখ্যালঘুরা তারা বাংলাদেশের নাগরিকের সম্মান নিয়েই বাঁচুক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে অভিযোগের যে বেড়াজাল বা পেঁচ করা হয়েছে সেখান থেকে নিঃশর্ত মুক্তি আমরা চাই বাংলাদেশ যেমন প্রিয় বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ ছিল, তেমনি শান্তিতে তারা ফিরে আসুক, জিনিসপত্রের দাম কমুক, বাংলাদেশের মানুষ একটা সুস্থির পরিবেশে ফিরুন। সাম্প্রতিককালে বাংলাদেশে যে মুসলিম কট্টরপন্থীরা একদম চরম হুঁশিয়ারি দিয়ে চলেছিলেন, আমরা প্রথম থেকে দেখেছি। তারা দাবি করেছিল যে নিষিদ্ধ করা হোক ইস্কনকে, এটা আর নতুন ঘটনা নয়, কিন্তু না হলে ধরে হত্যা করা হবে ইস্কন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে এবার ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইস্কনের এক সদস্য। আর তারও আগে গত 5 নভেম্বর ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিলেন তিনি, কি বলবেন? দেখুন, বাংলাদেশের খুব দুর্ভাগ্যের সময়, যন্ত্রণার সময় এই ইসকন থেকেই সারা বাংলাদেশের মানুষকে তারা খাওয়াবার বন্দোবস্ত করেছিল। খাওয়া দাওয়ার পর বাংলাদেশ ভুলে যায়, এটা অনেকেই বলছেন। যেমন ভারত চাল পাঠাচ্ছে, ডিম পাঠাচ্ছে, ঢেকুর তুলে ভারতবর্ষকে গালাগাল দিচ্ছে, তো ইসকন কেউ ভুলে যাবে? সনাতনীদের কখনো অন্য কোনো সম্প্রদায়ের মতো তরোয়াল উঁচিয়ে আমার ধর্ম গ্রহণ করো নাহলে স্যার তানসে জুদা করে দেবো এমনটা নেই। আমাদের লড়াই সত্যের পক্ষে, সনাতনের লড়াই। চিন্ময় কৃষ্ণ প্রভু সেই বার্তাই বহন করে। ইসকন সমেত অন্যান্য যা যা সংগঠন রয়েছে তারা মানব সেবায় কাজ করে। তো সেটা যদি কারোর অসুবিধা হয় তো তাহলে কিছু করার নেই। তাদেরই কথা যে ভুল, তারা যে আসলে বাংলাদেশকে সনাতন শূন্য করতে চাইছেন এটা মুখে বলতে পারছেন না, কারণ বিশ্বের কাছে তারা একঘরে হয়ে যাবেন বলে। বাংলাদেশের পক্ষে 50-এর উপরে তো মুসলিম কান্ট্রি, কজন দাঁড়িয়েছে প্রকাশ্যে বড় করে, আর কয়েকদিনের মধ্যেই প্রত্যেকেই দেখবেন নিন্দায় মুখর হবে, প্রত্যেকেই বাংলাদেশকে সাবধান হতে বলবে। আমি অনুরোধ করব বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারকে যেন সারা পৃথিবীর দিকে তাকিয়ে যে কোনো পদক্ষেপ যেন তারা নেন। বাংলাদেশের মাটিটাকেই হম্বিতম্বি করবার মাটি, ওটাই পৃথিবী, এটা ভেবে নেওয়াটা বোধহয় ভুল হবে। বাংলাদেশ আমার প্রিয় দেশ, অন্যতম প্রিয় দেশ, সেখান থেকে এই ধরনের কথাবার্তা ভাল লাগছে না। ওদের দেশের শিল্পীরা, কবিরা, লেখকরা আমাদের খুব প্রিয়, আমাদেরই মাটি ছিল, তো তাই খারাপ লাগছে কথাগুলো বলতে। এটা ঠিক হচ্ছে না। রুদ্রদা, একদিকে যেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো, ঠিক
অপরদিকে একদম আমরা দেখেছি এর আগেই, আপনি নিজেও এর আগে কথা বলেছেন, মোহাম্মদ ইউনূস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে পররাষ্ট্রনীতির যে প্রধান উপদেষ্টা, তিনি বলছেন এই যে হিন্দু নিপীড়নের চিত্র তা সম্পূর্ণ অতিরঞ্জিত এবং তিনি বলছেন ভারতকে নাক না গলাতে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানাচ্ছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে, ওনার নামে যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে। কি বলবেন? দেখুন, এক লাইনটাই হচ্ছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে যে গজওয়াই হিন্দ, তাদের কাজ যেমন হচ্ছে যে হিন্দুদের দখল করে অন্য ধর্মে আহ, রূপান্তর করতে, দিল্লি দখল করতে, তরোয়াল নিয়ে এগোবো, এটা তো আমরা বলছি না। এতগুলো ঘটনা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। এই একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কথা। লুটপাট হ্যান ত্যান হয়ে গেলে দু একটা ছোটখাটো ঘটনা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তারা তেমন শাক দিয়ে মাছ ঢাকবার জন্য এই কথা বলছেন, যা দুর্ভাগ্যজনক। আবার বলছি, সারা পৃথিবী কিন্তু অন্য কথা বলছে। সারা পৃথিবীর দিকে তাকানো উচিত। দেখুন, ওদের দেশে সত্যি কথা বললে তো মুশকিল হয়। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছিলেন যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দেননি, যে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন। এটা বলবার পরই তার বাড়িতে তাকে আক্রমণ করতে রে করে প্রচুর মৌলবাদী সংগঠনের লোকজন চলে গিয়েছিল। এবং কি জানি কেন এই মৌলবাদী যারা গোষ্ঠীগুলো রয়েছে, তাদের দেখলে ইউনিট সরকারের পুলিশ এবং সেনা তারা কিন্তু চুপ করে যায়। তাই সেখান থেকেই অনেকে বলছেন যে তারা হিন্দু শূন্য করতে চাইছেন। যদি এটা সত্যি হয় তাহলে দুর্ভাগ্যের, এবং ইউনিট সরকারকে কিন্তু সতর্কতা নিতে হবে। তাই মিথ্যাচার করে কোনো কিছু তো হবে না। আজকেও রক্তাক্ত হয়েছেন প্রচুর সনাতনী। এত রক্ত কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সব পরিষেবা আটকে দেব, চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে মৌলবাদী ইউনূসকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, আপনিও কি একমত? দেখুন, বাংলাদেশ আমাদের বললাম যে খুব প্রিয় দেশ, কিন্তু মানে এই আমাদের এখান থেকেই তো বিদ্যুৎ যেত তার আগে। বাংলাদেশে পার্শ্ববর্তী রাজ্য, তো তারপরেও যদি তারা সবকিছু ভুলে গিয়ে তাদের রাগ ভারতবর্ষের ওপরে কেন? হিন্দু প্রধান রাষ্ট্র এটা। ভারতবর্ষের ওপরে তাদের মূল রাগ একটাই, যে কারণে যে কোনো কারোর সঙ্গে খেলায় ভারতবর্ষ হেরে গেলে বাংলাদেশের একটা অংশের মানুষজন খুশি হন। এটা কোন ধরনের ক্রীড়াপ্রেম আমি জানি না। এটা বেসিক্যালি ভারত বিদ্বেষী, রাদার বলা বেটার যে একটা হিন্দু অধিক সংখ্যার মানুষ এখানে থাকেন বলেই তারা ভারত বিদ্বেষী ধরনের কথাবার্তা বলেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্যই বোধ করি মানে এত গালাগাল করবেন, অকারণ এত মনে ব্যথা দেবেন, অথচ আমাদের থেকে দুহাত পেতে জিনিসপত্র নেবেন। সেখান থেকেই ব্যথা পেয়ে হয়তো আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এই কথা বলতে বাধ্য হয়েছেন। আর শেষ প্রশ্ন, আহ, শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলছেন যে আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশও তেমনটাই করছে। এখনই ভারতবর্ষের কি পদক্ষেপ করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশ যেহেতু অন্য একটা দেশ, কিন্তু আন্তর্জাতিক না বেশ কিছু সংগঠন আছে। আমাদের কোনো দেশই পৃথিবীতে তার বাইরে নয়, এটা ভুলে গেলে চলবে না। আমাদের দেশের কোন একটি সরকার তার জনমানসকে নিয়ে যা খুশি সিদ্ধান্ত এবং নীতি নেবে, আর অন্য কেউ অন্য কোনো পৃথিবীর দেশ বলতে পারবে না, এমনটা নয় কিন্তু। কেমন এরম প্রচুর সম্মেলন হয়। আমরা যেমন G20 দেখলাম, ঠিক আছে, সেখানেও তো অনেকগুলো দেশ এসেছিল। বিভিন্ন দেশে G20 হয়, ভারতবর্ষে হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হয়েছে। ইভেন কাশ্মীরেও নরেন্দ্র মোদীজির উদ্যোগে হয়েছে। যে কাশ্মীরকে চিনুন জানুন, যেভাবে কাশ্মীরকে চিনতেন জানতেন, এটা সেই কাশ্মীর নয়। আজকে কাশ্মীরে কিন্তু ভারতের পতাকা পতপত করে উড়ে, এখন আর রোজ গুলির শব্দ শোনা যায় না, আগের থেকে অনেক কমে গেছে। তো যাই হোক না কেন, প্রচুর সংগঠন রয়েছে, বিভিন্ন দেশ মিলিয়ে যে সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু এই ঘটনাগুলো দেখছেন। বাংলাদেশ তাদের উপরে নয়। বাংলাদেশ কেন, ভারতবর্ষ সমেত পৃথিবীর কোনো দেশে এই সংগঠনগুলোর উপরে নয়।
5টা স্ট্রং ইকোনমিক্যাল যে কান্ট্রি, তাদের মধ্যে ভারত তার নিজের মাথা গুঁজে দিয়েছে নিজের যোগ্যতায়, এবং অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে বলেই চায়না ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে দাঁড়িয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই জানুয়ারিতে আবার প্রেসিডেন্টের পদে বসবেন অফিসিয়ালি। তার সঙ্গেও ভারতবর্ষের সম্পর্ক ভালো, তিনি হিন্দু এবং সনাতন দুটোকেই পছন্দ করেন। তার মানে তিনি মুসলিম বিদ্বেষী হন আমরা তো এটা বলছি না বা চাইছি না। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে রাশিয়া, যে কিনা আমেরিকার অপোজিট মেরুতে দাঁড়িয়ে থাকে, সেও কিন্তু ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে। আশা করি বাংলাদেশের বন্ধুরা, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার সমেত চায়না, রাশিয়া এবং আমেরিকা কি এমন জাদু আছে যে ভারতবর্ষের সরকার, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, তার সঙ্গে সহাবস্থানে এলেন। আমার মনে হয় যে ভারতের আবেগটাকে তাই একটু বুঝে চললে ভালো হয়। আমাদের একে অপরের পাশাপাশি দেশ তো, একসঙ্গে থাকি, এইটুকুই অনুরোধ করব।